ব্যাংককে ইউনূস মোদি বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা। ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস, অর্থনৈতিক মন্দার আশঙ্কা। চড়া রাজধানীর মাছের বাজার, কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। অবশেষে দেখা হলো, কথা হলো বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে শাংগ্রিলা হোটেলে শুক্রবার দুপুরে দুই সরকার প্রধানের বৈঠক হয়। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বণ্টন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আলোচনায় বসলেন। দ্বিপক্ষীয় আলোচনার আগে বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসে কুশলাদি বিনিময় করেন। এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতিত্বের দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের এজেন্ডার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সংস্কার শেষেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন তিনি। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই প্রবৃদ্ধি পুনরুদ্ধারের জন্য দৃঢ় এবং সুদূর প্রসারী সংস্কার গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের প্রাণহানিতে সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ ঘোষণার পর টালমাতাল বৈশ্বিক শেয়ার বাজার। করোনা পরবর্তী গেল ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন ঘটেছে। ওয়াল স্ট্রিট মার্কেট থেকে উধাও কমপক্ষে $2 ট্রিলিয়ন কমেছে মার্কিন ডলারের দামও। এই অবস্থায় শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দুলি মল্লিকের রিপোর্ট। বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল, মার্কিন এই বহুজাতিক কোম্পানি আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ল্যাপটপ সহ নানা প্রযুক্তি পণ্যের 90% তৈরি করে চীন, ভিয়েতনাম ও ভারতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ঘোষণার পরদিনই এই কোম্পানির শেয়ার 9% কমে যায়। আর্থিক ক্ষতি $3 বিলিয়ন। শুধুই একটি কোম্পানি নয়, ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব পড়েছে পুরো বৈশ্বিক শেয়ার মার্কেটে। করোনা পরবর্তী সময়ে গেল 5 বছরে একদিনে সবচেয়ে বড় দরপতনের শিকার খোদ ওয়াল স্ট্রিট। মার্কিন শেয়ার বাজার থেকে উধাও কমপক্ষে $2 ট্রিলিয়ন। 6 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মার্কিন ডলার। অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচকও নেমেছে। ব্যাপক প্রভাব পড়েছে ইউরোপ ও এশিয়ার বাজারে।
ঝুঁকির কারণে অনেক বড় বড় প্রতিষ্ঠান বিনিয়োগ তুলে নিচ্ছে। এ অবস্থায় শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অনেক দেশই অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। It is likely that we'll see a serious slowdown, if not recession, in the US, and the world economic outlook is also suffering. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফিরতি যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন আর বাস টার্মিনালে নেই কোনো ভোগান্তি। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। স্বজনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে সদরঘাট লঞ্চ আর বাস টার্মিনাল দিয়ে নগরে ফিরছেন তারা। যাত্রীরা বলছেন স্বস্তিতে ঈদ করে ভোগান্তি ছাড়াই ঢাকা ফিরেছেন তারা। যাত্রাপথ এবং লঞ্চ ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। এবার লঞ্চের পরিমাণ অনেক বেশি দিছে, না আগের মতো কোনো ভোগান্তি নেই বা আগের মতো কোনো সমস্যায় পড়েনি। এদিকে একই দৃশ্য কমলাপুর রেল স্টেশনেও। বিভিন্ন গন্তব্য থেকে সময় মতো ফিরছে ট্রেন। যাত্রীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস। খুব ভালো একটা স্মুথ জার্নি ছিল। অন্যান্য বারের তুলনায় এবার তো অনেকটা স্বস্তি, মানে বাসায় যাওয়া আসাটা খুব স্বস্তির মধ্যে। আগের ব্যবস্থাপনার চেয়ে বর্তমান যে হচ্ছে ব্যবস্থাপনা অনেকাংশেই আপনার হচ্ছে ভালো। এছাড়া সড়কপথেও স্বস্তির ছাপ নেই, যানজট কিংবা কোনো দুর্ভোগ। রাস্তাঘাটের পরিবেশ অনেক ভালো এবং কোনো জ্যামজট নাই। আগামীতেও ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের পর প্রথম শুক্রবারই চড়া রাজধানীর মাছের বাজার। প্রায় সব রকম মাছে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। দাম বৃদ্ধির লাগাম টেনে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে। কমেছে ব্রয়লার মুরগির দামও। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। ঈদের পর ক্রেতাদের চোখ রাঙাচ্ছে মাছের বাজার। প্রায় সব রকম মাছই বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে বেশি দামে। ক্রেতাদের মাঝে দাম নিয়ে অস্বস্তি দেখা গেলেও সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। কম হওয়ার কথা ছিল, আমরাও সেভাবে এক্সপেক্ট করেছিলাম যে ক্রেতা কম থাকবে, একটু দামটা কম হবে। মাছ তো কিনতে আসছিলাম, মাছ তো পাইলাম না। আগের মতোই মানে হয়তো 50 টাকা একটু বেশি আছে মাছের রেট একটু। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। পটল, উচ্ছে, বরবটি ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও দাম বৃদ্ধির আশঙ্কা বিক্রেতাদের। রিজনেবল প্রাইসের মধ্যে হইলে আমাদের জন্য সুবিধাই হয়। ঈদের আগের চেয়ে ঈদের পরে একটু রিলেটিভলি কম মনে হচ্ছে আমার কাছে। ভেন্ডি 50 টাকা, লতিশ 80 টাকা, আম, কাঁচা আম 50 টাকা। ঈদের পরে সব সবজিরই দাম কমছে, যেরকম ঢাকামুখী এখন মানুষ নাই। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য পণ্য ও চালের বাজার। বিক্রি হচ্ছে আগের দামেই। এদিকে ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া অন্যান্য মুরগি ও মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। রংতুলি ছোঁয়া দিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সোহেল সামি রিপোর্টার। বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বকুলতলায় চলছে বাঁশ ও বেত দিয়ে বিশাল আকৃতির জাতীয় প্রাণীর প্রাথমিক কাঠামো তৈরির কাজ। বানাবো একটা পাখি, একটা বাঘ আর একটা রাক্ষস। ইলিশ মাছ জাতীয় মাছ, বাঘ জাতীয় প্রাণী, সেই জন্য বানাচ্ছি। অনুষদের ভেতরে শিল্পীর রং তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে নানা প্রজাতির পাখি। অভ্যুত্থান পরবর্তী এবারের নববর্ষ বর্ণিল সাজে নতুন বার্তা নিয়ে আসবে বলে আশা করছেন চারুকলার ডিন। 24 গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্রদের একটু ভিন্নতর একটা চেতনা আছে, একটা বিপ্লবী একটা মনোভাব আছে। তো ছাত্ররা যদি চায় বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে তো অটোমেটিক্যালি কাজ বেড়ে যায়। আমি মনে করি আগের চেয়ে এবছর আরও বেশি অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নববর্ষ উদযাপন হবে। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সবার অংশগ্রহণে এবারের নববর্ষের উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা সবার। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। গোর খোদকদের মানবেতর জীবন, একটি কবরে পান মাত্র 11 টাকা।
আবার আমন্ত্রণ 21শে সংবাদে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 11 এপ্রিল সারা দেশে 4 বিভাগে কনসার্টের আয়োজন করবে বিএনপি। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা বিভাগীয় কনসার্টের ভেন্যু পরিদর্শন শেষে এ ঘোষণা দেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, দক্ষিণ বিএনপি সভাপতি রফিকুল আলম মঞ্জু, ছিলেন ছাত্রদল সভাপতি রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্য ভেন্যুগুলো হল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও বগুড়ায় আওকাতুন্নেসা খেলার মাঠ। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে দেশীয় শিল্পীদের নিয়ে দেশব্যাপী এই কনসার্ট অনুষ্ঠিত হবে। আমরা ঘোষণা দিয়েছিলাম আবার 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই চিন্তা থেকেই আগামী 11 এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের 4টি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে। একটি কবর খুঁড়লে একজন গোর খোদক সরকারিভাবে পান মাত্র 11 টাকা। আবার প্রতিদিন সবার ভোগে একটি কাজও মেলে না। মৃতের স্বজনদের বকশিসের উপর নির্ভর করেই চলে তাদের জীবিকা। গোর খোদকদের জীবনযুদ্ধের কথা জানাচ্ছেন মফিউর রহমান। প্রায় 42 বিঘা জুড়ে ঐতিহ্যবাহী আজিমপুর কবরস্থান। 2 শিফটে কাজ করেন 60 জন গোরখোদক। প্রতিদিন গড়ে কবর দেওয়া হয় 15 থেকে 20 জনের। প্রতিটি কবরের জন্য গোরখোদকদের নির্ধারিত ফি মাত্র 11 টাকা, যা দিয়ে তাদের জীবিকা নির্বাহ প্রায় অসম্ভব। সরকারি রেট আমরা বলতাম না, আমরা তো সরকারি চাকরি করি না, আমরা তো ঠিকাদার আন্ডারে কাজ করি। খুঁড়ার পরে দেখা যায় যারা খুঁড়ায় ওনারা খুশি হয়ে আমাদেরকে যা দেয় এটাই আমরা বন্টন করি, আমাদের সরকারি কোনো বেতন নাই। ঢাকা দক্ষিণের ঐতিহ্যবাহী এই কবরস্থানে গোরখোদকদের জীবিকা চলে মূলত বকশিসের উপর ভরসা করে। কবর দেখশন করে রাখি, যত্ন করে রাখি, তার জন্য 300-400 এরকম করে খুশি হয়ে দেয়। পাবলিকে যত দেয় মানে এই খুশি হয়ে যা দেয় তাই আমরা নিয়ে। মৃতদের দাফন সহ নানা সময় জিয়ারত করতে আসা স্বজনদের বকশিসের ওপরই চলে এমন আরও অনেকের সংসার। মফিউর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। দর্শক, এরই সাথে শেষ করছি দুপুরের 21শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ব্যাংককে ইউনূস মোদি বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা। ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস, অর্থনৈতিক মন্দার আশঙ্কা। চড়া রাজধানীর মাছের বাজার, কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।